এটাই কি তাহলে শেষ কথা তোর? আরেকবার ভালো করে ভেবে দেখতে কি পারতিস না রনি? সন্ধ্যাবেলা রান্নাঘরে চা বানানোর সময় সাথী দেবীর কানে আসে স্বামী রণজয়বাবুর উত্তেজিত কণ্ঠ। তড়িঘড়ি গ্যাসটা বন্ধ করে ছুটে আসেন উনি। রণজয় তখন নিজের মতো বলে চলেছেন, কাজটা তুই ঠিক করছিস না রনি। আমার জন্য না হোক, অন্তত তোর মায়ের জন্য একবার। হ্যালো হ্যালো, তুই কি শুনতে পাচ্ছিস আমার কথা? বলতে বলতে ঋষিভার চেপে মেঝেতে বসে পড়েন উনি। কি গো, ফোনটা কেটে গেল নাকি? সাথীলেখা বলেন স্বামীর কাঁধে হাত রেখে। ঝাপসা হয়ে আসা চশমার কাজটা মুছতে মুছতে রণজয় উত্তর দেন, না গিন্নি, কেটে যায়নি। বলা ভালো রনি ফোনটা কেটে দিল। আমাদের কথা শোনার মতো ইচ্ছেটাই যে ও হারিয়ে ফেলেছে। আন্দাজ করেছিলাম এমন কিছুই ঘটবে। কতবার যখন কথা বলেছিল তখনই রনি আমাকে বলেছিল এই বাড়ি বেচে দিয়ে ওর ওখানে চলে যেতে। সেটা সম্ভব নয়, কিন্তু এই প্রমোটার সমীর এলে কি করবে, কিছু ভেবেছ? সাথীলেখা বলেন মৃদু কণ্ঠে, দেখছি, আপাতত একটু চা দাও, নইলে মাথার জট খুলবে না। রণজয়বাবু বলেন স্ত্রীর উদ্দেশ্যে কথাগুলো বলে ঘর ছেড়ে বারান্দায় গিয়ে ইজি চেয়ারে গায়ে এলিয়ে দেন রণজয়। এককালে নিজেদের মেধাবী ছেলে রনিতকে নিয়ে খুব গর্ব ছিল ওনাদের। রনিত উচ্চশিক্ষিত হলেও জীবনের শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে। শেষ বয়সে এসে মনে হয় ওকে মানুষ হওয়ার শিক্ষাটা দিলে বোধহয় খুব ভালো হতো। না, কিছু একটা ভাবতেই হবে, খুব তাড়াতাড়ি। ভাবনার সাগরে ডুবসাঁতার কাটছিলেন রণজয়। হুঁশ ফিরে সাথীলেখার কণ্ঠে, নাও ধরো তোমার চা, খেয়ে নিও কিন্তু। আমি যাই, রাতের খাবারের আয়োজন করি। পাতের ব্যথাটা আবার বেড়েছে দিন কয়েক হলো। রান্নাটা সেরে গরম জলের সেঁক নেব। এই বলে রান্নাঘরের দিকে পা বাড়ান উনি। এমন সময় চোখ বন্ধ অবস্থাতেই রণজয় বলেন, আগামীকাল আমার সঙ্গে একটু বেরোতে পারবে গিন্নি? অনেকদিন তো হলো এই ঘরের মধ্যে কাটালাম। আগামীকাল না হয় বাইরে বাইরেই ঘুরবো সারাদিন। এই বুড়ো বয়সে সারাদিন বাড়ির বাইরে? অবাক হয়ে সাথীলেখা বলেন। মৃদু হেসে রণজয়বাবু বলেন, আহা চলোই না। সেই নতুন বিয়ের পর একবার যেমন ঘুরতে বেরিয়েছিলাম, ময়দান, ভিক্টোরিয়া, চিনিবাদামের গন্ধ, নিজেদের পুরনো প্রেমটা আর একবার ঝালিয়ে নেব শেষবারের মতো। শেষবারের মতো মানে? চমকে উঠে বলেন সাথীলেখা। ক্রমশ প্রকাশ্য। রণজয় বলেন স্ত্রীর উদ্দেশ্যে। পরদিন সকাল সকাল বেরিয়ে পড়েন ওনারা। প্রথমে কালীঘাটে পুজো দিয়ে শুরু হয় ওনাদের যাত্রা। তারপর সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়ান দুজনে। ফুচকা থেকে চিনেবাদাম, বাদ যায় না কিছুই। তারপর দিনের শেষে পড়ন্ত বিকেলে ময়দানে এসে বসেন দুজনে। বেলা শেষের আলো ছুঁয়ে যায় সাথীলেখার গালে। সামনের দিকে তাকিয়ে সাথী বলেন, কি দেখছ অমন করে? কিছু না, এমনি। দেখে নিতে দাও গিন্নি, হাতে আর বেশি সময় নেই যে। কিন্তু তোমাকে যে কি করে বলি কথাটা। রণজয় বলেন কাঁপা কাঁপা কণ্ঠে। এলোমেলো ঘাসের ডগায় আঙুল জ্বালাতে চালাতে সাথী বলেন, সারা জীবন চেষ্টা করেছি সাধ্যমতো তোমার পাশে থাকার। আজ তোমার মুখ দেখে বুঝতে পারছি কোনো ঝড় উঠেছে, তাই দ্বিধা না করে বলে ফেলো। বলছি তবে শোনো। স্ত্রীর দিকে এগিয়ে এসে ওর কানে কানে বলতে শুরু করেন উনি। সবটা শুনতে শুনতে শক্ত করে স্বামীর হাত চেপে ধরেন সাথীলেখা। তারপর দুজনে মিলে এগিয়ে চলেন মেট্রো স্টেশনের দিকে। না, আর ভাবার অবকাশ নেই কোনো। এই তো বুবা টানেলের বুক চিরে মেট্রো এগিয়ে আসছে। দুজনে মিলে এগিয়ে যান মরণ ছাপ দেবেন বলে। বেঁচে থেকে লাভ কি? সময় যাতাকলে ওনাদের জীবনটাও তো নিখোশকাল সুরঙ্গের মতোই হয়ে দাঁড়িয়েছে। এইভাবে প্রতিদিন প্রমোটারের চোখ রাঙানি, বাড়ি বেচতে রাজি না হলে বাজারে যাতায়াতের পথে মস্তান পাঠিয়ে হুমকি, এসব মানসিক চাপ কতদিন সহ্য করা যায় বুড়ো বয়সে পৌঁছে? তার থেকে একেবারে শেষ হলেই সব চুকে বুকে যাবে। কিন্তু না, ঝাঁপ দেওয়ার ঠিক আগের মুহূর্তে একটা হাত টেনে ধরে ওনাদের দুজনকে। ঘটনার আকস্মিকতায় জ্ঞান হারান ওনারা। যখন জ্ঞান ফিরে রণজয় আর সাথীলেখা দেখেন নীলচে আলোয় আলোকিত কোন এক হসপিটালের কেবিনে শুয়ে আছেন ওনারা পাশাপাশি বেডে। ওনাদের বিছানার অদূরে বসে আছে একটি মেয়ে। বয়স মেরে কেটে বছর 30। শ্যামলা হলেও চোখ দুটো অসম্ভব উজ্জ্বল। ওনাদের জ্ঞান ফিরতে দেখেই বলে, শরীর দুর্বল আছে আপনাদের, এখন উঠবেন না। কিন্তু তুমি কে মা? কেন বাঁচালে আমাদের? রণজয় জিজ্ঞেস করেন। মৃদু হেসে মেয়েটি বলে, আমি দামিনী। কোনো কারণে আপনারা বাঁচার ইচ্ছে হারিয়েছেন, সেটা বুঝতে পারছি। কিন্তু কেন? একবারও ভেবে দেখেছেন মরতে গিয়ে যদি সফল না হতেন তাহলে কি হতো? পঙ্গু হয়ে জড়ভরতের মতো থাকলে লোকসমাজে লজ্জা আরও বাড়তবই কমত না। আসলে আমাদের ছেলে রনিত আর কখনো এদেশে ফিরবে না।
আমরা দুই বুড়ো বুড়ি সম্পূর্ণ একা। প্রমোটার বাড়ি দখল করতে উঠতে বসতে চাপ দিচ্ছে, তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম। এত কিছু যুক্তিতর্ক ভেবেই দেখিনি। এত দূর বলে কান্নায় ভেঙে পড়েন সাদিলেখা। হ্যাঁ, এই ভুলটাই আপনাদের মতো অনেকেই করে থাকে। আর ওই প্রমোটাররা বেছে বেছে এইরকম মানুষদেরই টার্গেট করে। প্রবীণ নাগরিকদের জন্য এই শহরটা আর আগের মতো নিরাপদ নয়। এত দূর বলে কাঁধের ব্যাগ থেকে জলের বোতল বার করে একটু গলায় ঢেলে দামিনী আবার বলে, যাক সেসব কথা। জীবন থেকে পালানোর মনোপ্রবৃত্তি না নিয়ে আসুন এবার আমরা সকলে মিলে একটু দিনবদলের স্বপ্ন দেখি মাসিমা। কি মেশামশাই, আপনার কোনো আপত্তি আছে নাকি? কথাগুলো বলতে বলতে আরো দৃঢ় হয় দামিনীর কণ্ঠস্বর। না, কোনো আপত্তি নেই। সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে ফিরিয়ে এনে যখন নতুন জীবন দান করলে তখন তো শুনতেই হয় তোমার কথা। রঞ্জয় বলেন দামিনীর কথার উত্তরে, আসলে পরশমণি বলে একটা অনাথ আশ্রমের সাথে যুক্ত আছি আমি। আজ আপনারা শুধুমাত্র আপনাদের সন্তানের অবহেলা পেয়ে আত্মহত্যা করতে যাচ্ছিলেন। ওখানে গেলে দেখতে পাবেন এরকম কত সন্তান আছে যারা একটু ভালোবাসা পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। ওরা বাড়ি, অর্থ, বিষয় সম্পত্তি কোনো কিছুই চায় না, চাই শুধুই ভালোবাসা। যদি স্নেহের একটু ছোঁয়া না হয় ওদের দিলেন, রাজি থাকলে জানাবেন। এখন আমি আসি, আগামীকাল আবার এসে দেখে যাব আপনাদের। নমস্কার। এই বলে কেবিনের দরজা ঠেলে বেরিয়ে যায় দামিনী। পরদিন সকালে চোখ মেলতেই দুজনে দেখেন মেঘলা আকাশের বুক চিরে বাইরে সোনাঝাড়া রোদ উঠেছে। ডাক্তার বলে গেছেন আজই ওনাদের ছুটি দিয়ে দেওয়া হবে বিকেলে। কিন্তু দামিনী তো এখনো এলো না। ভাবতে ভাবতেই চলে আসেও। কি মাসিমা, মেসোমশাই, আজ তো আপনাদের ছুটি হয়ে যাচ্ছে শুনলাম। কখন যাচ্ছেন বাড়ি? আমি সঙ্গে করে পৌঁছে দেব আপনাদের। বাড়ি যাবার আগে তোমার সঙ্গে তোমার পরশমণি আশ্রমে যেতে চাই। নিয়ে যাবে আমাদের মা? সমস্যাটা বলে ওঠেন দুই বুড়োবুড়ি মিলে। নিশ্চয়ই যাবে। মা বাবা চাইলে মেয়ে সেটা না দিয়ে পারে? বলতে বলতে চিকচিক করে ওঠে দামিনীর দুই চোখের কোণ। হসপিটাল থেকে ছুটির পর বিকেলে দামিনীর হাত ধরে পরশমণি হোমে পৌঁছন সাদিলেখা আর রণজয়। ছোট ছোট বাচ্চাগুলো দৌড়ে আসে ওদের দামিনী দিদিমণিকে দেখে। সাদিলেখা আর রণজয়কে দেখে দামিনী ওদের বলে, আজ থেকে এরা তোমাদের নতুন বন্ধু। কুচি কুচি হাতের স্পর্শে ওরা বলে, আজ থেকে তোমরা হলে আমাদের গল্প দাদু আর গল্প দিদা। কি গো, শোনাবে তো আমাদের গল্প? নিশ্চয়ই শোনাবো। তোমরাই যে আমাদের বেঁচে থাকার পরশমণি গো। চুমুতে চুমুতে ওদের ভরিয়ে দিতে দিতে উত্তর দেন দুজনে।